নমস্কার, হাড় হিম কাহিনীতে আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনতে চলেছেন সাম্প্রতিক এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে চন্দ্ররূপ ব্যানার্জি রচিত কাহিনী ভূতগ্রস্ত সাইকো কিলার। গল্পটি ভালো লাগলে অনুগ্রহ করে গল্পটি লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শুরু হতে চলেছে ভূতগ্রস্ত সাইকো কিলার। মরাটাকে ছুঁয়ে বাবুন চুপ করে দাঁড়িয়েছিল, কারণ লোকে বলে মরা ছুঁয়ে না থাকলে নাকি দানই পায়। অন্তত তাকে বাকিরা তাই বলে মরা পোড়ানোর কাঠ জোগাড় করতে গেছে। যদিও অনিল খুড়োর চরম আপত্তি ছিল তাকে একা একা এভাবে মৃতদেহের পাহারায় বসিয়ে রেখে যেতে, কিন্তু এমন সময় গ্রামের বিনয়দা রেল লাইনে গলা দিয়ে মরল। যদিও মানুষটা শেষ পর্যন্ত চোর বদনাম মাথায় নিয়ে মরেছে, গ্রামের কয়েকটা মানুষ কি অপমানটাই না করলো বিনয়দা আর ওর বুড়ি মাটাকে। বেচারা গরিব হলেও অসম্মানটা বোধহয় বড্ড গায়ে মেখে ফেলেছিল, তাই তো শেষমেশ লাইনে গলা দিল। তার শেষকৃত্যে তেমন কেউ আসেও নি, তবে বাবুন কিন্তু এসেছে। তাকেই তাই মরার দায়িত্ব দিয়ে বাকিরা কাঠকুঠো জোগাড় করতে গেছে মরা পোড়ানোর। অনেকক্ষণ থেকেই মেঘ ডাকছে আর শোঁ শোঁ শব্দে ঠান্ডা হাওয়া বইছে। বাবুনের বিশেষ ভয় ডর না থাকলেও একা এই নির্জন শ্মশানে দাঁড়িয়ে থাকতে থাকতে মাঝে মধ্যে হালকা শরীরটা শিরশির করে উঠছিল। অনেকক্ষণ থেকেই ওপাশের ঝোপ থেকে একটা খসখস শব্দ ভেসে আসছিল। ওটা কি শিয়াল নাকি? যদিও শিয়াল বা ইঁদুর ছাড়ার কী বা হবে রাতে। সাদা চাদরে মোড়া মরাটার দিকে একবার তাকালো বাবুন। ছোট থেকে এই বিনয় দাদাকে দেখে আসছে সে। কত গল্প হয়েছে, কত আড্ডা হয়েছে, কত। বাবুনের ভাবনার মাঝে ছেদ পড়ল আবার সেই পুরনো শব্দে, এবার আরও জোরে। না, একবার দেখতে যেতে হচ্ছে তো এই ঝোপের ওখানে কি আছে। মৃতদেহের পায়ের ওপর থেকে হাতটা সরিয়ে নিয়ে ধীর পায়ে ঝোপের দিকে এগিয়ে গেল বাবুন। উঁকি ঝুঁকি মেরে দেখতে লাগলো সে, কিন্তু না, কিছুই দেখতে পেল না। মাথাটা চুলকাতে চুলকাতে পিছন ঘুরতেই একটা দমকা হওয়ার ঝাপটা এসে লাগলো বাবুনের শরীরে। সারা শরীরটা শিরশির করে উঠল তার। মাথাটা কেমন বোঁ করে ঘুরে গেল। চোখে মুখে অন্ধকার দেখতে লাগলো সে। ধপ করে মাটিতেই বসে পড়ল বাবুন। ওভাবে কিছুক্ষণ বসে থাকার পর আস্তে আস্তে সে আবার উঠে দাঁড়ালো। হঠাৎ কি যে হলো তার কে জানে। বাবুন আবার মৃতদেহের পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যেই অনিল খুড়ো আর বাকিরা এসে পড়ল। কাঠ সাজিয়ে আগুন ধরিয়ে জ্বালানো হলো চিতা। মরা পোড়ানো হয়ে গেলে যে যার বাড়ি ফিরে গেল। কিন্তু সেই রাতেই প্রচণ্ড জ্বর এলো বাবুনের। চিন্তায় পড়ে গেল তার বাড়ির লোকজন। সকালের দিকে তার দাদা পাশের গ্রাম থেকে সনাতন ডাক্তারকে ডেকে নিয়ে এলো। তিনি এসে ভালো করে দেখে কিছু ওষুধপত্র লিখে দিলেন। ডাক্তারের দেওয়া ওষুধ খেয়ে আর বিশ্রামের মধ্যে থাকলেও জ্বর সারতে সারতে তার প্রায় 3 সপ্তাহ লেগে গেল। কিন্তু এর মধ্যেই গোলগাল বাবুন একেবারে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। চোখ মুখ বসে গিয়ে একেবারে কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে তার। কিন্তু এছাড়াও আরেকটা পরিবর্তন হয়েছে তার মনে। সেটা একমাত্র বাবুন ছাড়া আর কেউ জানে না। জ্বরের সময়ও সর্বক্ষণ কেউ যেন তার কানের কাছে ফিসফিস করত, আর জ্বর সেরে যাবার পরেও কেউ যেন সর্বক্ষণ ফিসফিসিয়ে কিছু বলে চলেছে তাকে। যদিও কথাগুলো সেরকম বুঝতে না পারলেও মাঝে মাঝে নিজেকে পাগল পাগল লাগে তার। মনে হয় এক ছুটে বাইরে বেরিয়ে গিয়ে কিছু একটা করে বসে। সেদিন বাবুনকে বিশেষ কারণে একটু শহরে যেতে হয়েছিল, কিন্তু ট্রেন লেট করায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। যখন ট্রেন থেকে সে নামছে ততক্ষণে ছোট স্টেশনটা কার্যত
নিস্তব্ধ। বাবুন এদিক ওদিক তাকিয়ে বিশেষ কাউকে দেখতে পেল না। সে রেল লাইনের সাইড ধরে হাঁটছিল। তার সামনে যদিও এক বৃদ্ধ হেঁটে যাচ্ছিলেন শ্লথ গতিতে। বাবুন বার কয়েক তার মুখ দেখার চেষ্টা করে বুঝল তিনি তার গ্রামের নন। হঠাৎ বাবুনের মাথাটা কেমন যেন উড়ে উঠল। কানের সামনে কে যেন ফিসফিসিয়ে বলতে লাগলো, যা যা, তোর প্রথম শিকার তোর সামনেই হেঁটে যাচ্ছে। ওর মাথাটা লাইনে ঠুকে দে, ঠুকে দে, দে 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 দে, ঠুকে দে, ঠুকে দে, ঠুকে দে। বাবুন দুহাত দিয়ে নিজের মাথাটা এবার চেপে ধরল। ক্রমাগত সেই একই ফিসফিসানি কণ্ঠস্বর এবার তার দুই কানে বাজতে লাগলো। বাবুনের এবার চোখ দুটো ঘোলাটে বর্ণ ধারণ করলো। মুখ থেকে গড়িয়ে পড়তে লাগলো লালা। হিংস্র চোখে সে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সেই বৃদ্ধর দিকে। তারপর এক ছুটে মানুষটার পিছনে গিয়ে তার ঘাটটা চেপে ধরল। বাবুন যেন আজ আর নিজের মধ্যে নেই। সে বৃদ্ধকে টানতে টানতে নিয়ে এলো রেল লাইনের সামনে। বাবুন এবার বৃদ্ধর মাথার চুলটা মুঠোয় চেপে ধরে মাথাটা সজোরে ঠুকে দিল লাইনে। প্রচণ্ড শব্দ হলো একটা, গলগল করে রক্ত বেরিয়ে এলো। কিন্তু বাবুন থামল না। সে ক্রমাগত বৃদ্ধের মাথাটা ঠুকতে লাগলো লাইনের মধ্যে। একটা সময় বৃদ্ধের মুখ বদলে গিয়ে একতলা মাংসপিণ্ডে পরিণত হলো। দূর থেকে একটা ট্রেন আসছে এই লাইনেই। ট্রেনের আওয়াজ শুনে বাবুন মৃতদেহের গলাটা লাইন বরাবর রেখে হাতটা প্যান্টে মুছে উঠে দাঁড়ালো। তারপর হাঁটা লাগালো বাড়ির দিকে। ব্রজেনকে মাঝে মাঝেই অফিসের কাজে এদিক সেদিক যেতে হয়। সেজন্য রাতে ট্রেন জার্নি তার লেগেই থাকে। যদিও আজ ট্রেনের কামরা প্রায় ফাঁকা, শুধু তার সামনের সিটে একজন বসে আছেন। খানিক আগেই আলাপ হয়েছে তার সঙ্গে। বছর 30-এর ছেলেটির নাম বাবুন দাস। যদিও ছেলেটি মিতভাষী হওয়ায় আলাপটা আর আড্ডায় পরিণত হয়নি। ব্রজেন আরাম করে হাত পা ছড়িয়ে উঠে বসল সিটে। গন্তব্যে পৌঁছাতে এখনও ঘন্টা দুয়েক সময় লাগবে। তার আগে একটু হালকা ঘুমিয়ে নিলে শরীরটা চাঙ্গা থাকবে। ট্রেনের দুলুনিতে আস্তে আস্তে ব্রজেনের চোখে ঘুম নেমে এলো। প্রচণ্ড গরমে হঠাৎ ঘুমটা ভেঙে গেল ব্রজেনের। জানলার কাঁচটা তোলার বার কয়েক বৃথা চেষ্টা করার পর বিরক্ত হয়ে কামরার দরজাটার সামনে গিয়ে দাঁড়ালো সে। গ্রীষ্মের মিষ্টি হাওয়ায় প্রাণটা জুড়িয়ে গেল ব্রজেনের। হঠাৎ পিছন থেকে একটা গলা ভেসে এলো, খুব গরম পড়েছে না? ব্রজেন চমকে পিছন ফিরতেই দেখতে পেল বাবুন এসে দাঁড়িয়েছে তার পিছনে। ঘাড়টা একদিকে কাত করে সে অদ্ভুত দৃষ্টিতে দেখছে তাকে। শরীরটা কেমন শিরশির করে উঠল ব্রজেনের। ব্রজেন বাবুনের কথার জবাবে ঘাড় নেড়ে আবার ঘুরতে যেতেই বাবুন আবার বলে উঠল, কি হবে এই দেহ রেখে? যে দেহ গরম আর ঠান্ডায় শুধুই অভিযোগ করে। ব্রজেন এবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তার দিকে। ভাবছেন তো কি সব ভুলভাল বকছি? যাক, বেশি সময় নষ্ট করব না। হাতটা হাতটা সেই তখন থেকে কেবল নিষ্পেষ নিষ্পেষ করছে। ব্রজেন ভ্রু কুচকে বাবুনের দিকে তাকাতেই সে সজোরে একটা ধাক্কা মারল তাকে। ব্রজেনের দেহটা চলন্ত ট্রেনের কামরা থেকে ছিটকে গিয়ে বাইরের অন্ধকারে মিশে গেল। কানে ভেসে এলো একটা আর্তনাদ। বাবুন হালকা হেসে আড়মোড়া ভেঙে আবার গিয়ে নিজের সিটে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যেই বাবুনের দেহটা আবার ঝিমোতে শুরু করলো। কানে তখন শুধু একটানা ভেসে আসছে ট্রেন চলার শব্দ। রাতের ট্রেনটা প্ল্যাটফর্মে এসে থামতেই মাত্র গুটি কয়েক মানুষ হুড়মুড়িয়ে নেমে পড়ল। তারপর তাড়াহুড়ো করে দৌড় দিল বাইরের দিকে। যদিও রণ মুখার্জির পক্ষে এই দুটো ক্রাচ নিয়ে দৌড়ানোটা মুশকিল, তাই ঘড়ির কাঁটা রাত 12টার ঘর পেরিয়ে গেলেও তাকে ধীরেই হাঁটতে হবে।
তাতে যদি বাড়ি ফেরার জন্য কিছু পাওয়া গেল ভালো, আর নয়তো বাকিটা তাকে হেঁটেই হয়তো ফিরতে হবে। রণ একবার ইতিউতি চাইতে দেখতে পেলেন তার থেকে বেশ কিছুটা তফাতে একজন হেঁটে আসছে। এছাড়া মোটামুটি প্ল্যাটফর্ম ফাঁকাই। ইদানিং প্রচণ্ড গরম পড়েছে, কিছুটা হাঁটলেই শরীরে জমা হচ্ছে রাশি রাশি শ্বেদবিন্দু। হঠাৎ ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস পড়তেই চমকে উঠলেন রণ। ঘাড় ঘোরাতেই দেখতে পেলেন তার পিছু পিছু আসতে থাকা সেই ব্যক্তি তার মুখোমুখি দাঁড়িয়ে আছে এবার। এদিকটা একটু অন্ধকার থাকায় মুখটা খুব একটা স্পষ্ট না হলেও এটুকু বোঝা যাচ্ছে লম্বা চুল আর দাড়ির মাঝ থেকে দুটো চোখ এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। রণ আমতা আমতা করে বললেন, কিছু বলবেন? এই অমাবস্যার রাতটা এলেই না ইদানিং আর নিজেকে সামলাতে পারি না, বুঝলেন? ইদানিং মাথাটা কেমন করতে থাকে। আপনি ঠিক কি বলতে চাইছেন আমি না বুঝতে পারছি না। আমার এই মাথাটা ঠিক করতে আমার এখনই কাউকে একটা খুন করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, করতেই হবে। না হলে ও আমাকে শান্তিতে থাকতে দেবে না। ও দেবে না, শান্তিতে থাকতে দেবে না। আর আমার সামনে আপাতত আপনি আছেন। এসব কি কি বলছেন আপনি? মাথাটা খারাপ নাকি আপনার? কথাগুলো বলে রণ এবার এক পা করে পিছোতে লাগলেন। আগন্তুকের ভাবগতিক তার ঠিক লাগছে না। করুণ মুখে রণ আশপাশটা দেখলেন। বর্তমানে শুধু তিনি আর তার সামনে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তি ছাড়া এত রাতে আর কেউ নেই আশেপাশে। বিপদে পড়লে সাহায্যটুকুও চাইতে পারবেন না তিনি। রণর সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক নাক টেনে বাতাসে কি যেন শুকলো, তারপর জিভ দিয়ে একটা চুপ করে শব্দ করে বলল, এতগুলো দিন পর আবার শিকার পেলাম। রণ এবার আতঙ্কিত স্বরে বললেন, কে আপনি? আমি তো আপাতত আছি বাবুনের শরীরে। বাবুনের শরীরে মানে? আমি তো কিছুই। রণকে আর কথা বলার সুযোগ দিল না বাবুন। সে এবার ঝাঁপিয়ে পড়ল রণর ওপর। তারপর তার চোখ দুটো খুবলে তুলে নিল আগে। যন্ত্রণায় আর্তনাদ করে উঠলেন রণ যন্ত্রণাক্লিষ্ট মুখ দেখে আনন্দে হো হো করে হেসে উঠল বাবুন। তারপর পকেট থেকে একটা ছোট ছুরি বের করে রণর গলার নলিটা ধীরে ধীরে কেটে দিল। রক্তের ধারা গড়িয়ে পড়ল রণর গলা বেয়ে। কাটা ছাগলের মতো ছটফট করতে করতে স্থির হয়ে গেল তার দেহ। মৃতদেহটা একপাশে ঠেলে দিয়ে বাবুন সিটি মারতে মারতে বেরিয়ে গেল। বিনোদপুর জিআরপিতে ইন্সপেক্টর অজয় রায় ব্যস্ত পায়ে পায়চারি করছিলেন। কিছুক্ষণের মধ্যেই তার কাছে একটা সিসিটিভি ফুটেজ আসবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই সিসিটিভি ফুটেজের হাত ধরে গত 2 মাসের 2টো খুন এবং গতকালের খুনটার কিনারা করা সম্ভব হবে। প্রসঙ্গত বলে রাখা দরকার, অজয় রায় বর্তমানে 3টি খুনের তদন্ত করছেন। প্রথম খুনটায় অপরাধীকে ধরার কোনো সূত্র পাওয়া না গেলেও শেষের খুনটায় অপরাধীর হদিশ পাওয়া সম্ভব, কারণ খুনটা প্ল্যাটফর্মে হয়েছে। অপরাধী যদিও একটু অন্ধকারই খুনটা করেছে, তবুও প্ল্যাটফর্মে লাগানো অনেকগুলো নাইট ভিশন সিসিটিভির অন্তত একটাতেও যদি মুখটা ওঠে। কথাগুলো ভাবতে ভাবতে টুং করে মেসেজ আসার একটা শব্দ হলো। শশব ব্যস্ত হয়ে অজয় ফোনটা পকেট থেকে বের করে মেসেজিং অ্যাপটা খুলে ফেললেন। চেনা নাম্বার থেকে কয়েকটা ভিডিও এসছে। ভিডিওটা ডাউনলোড করে চালিয়ে দিয়ে চোখ সরু করে দেখতে লাগলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই তার মুখে হালকা হাসির রেখা ফুটে উঠল। একটা সিসিটিভি ফুটেজে অপরাধীকে স্পষ্ট দেখা গেছে। এবার ফাঁদ পাততে হবে তাকে ধরতে। তিনি তাড়াতাড়ি নিজের টেবিলে ফিরে গিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন কেস হিস্ট্রিগুলো। একটা জিনিস তিনি পরিষ্কার বুঝতে পারলেন,
খুনি খুব সম্ভবত সাইকো কিলার। বেছে বেছে অমাবস্যার দিনগুলোয় স্টেশনের আশেপাশের একা মানুষদের টার্গেট করছে সে। তিনি যদি খুব ভুল না হন, তাহলে আগামী অমাবস্যায় আরেকটা খুন হতে চলেছে। হাতে এখনো অনেক দিন সময় আছে। এই সময়ের মধ্যেই অপরাধীর ছবিটা প্রতিটা থানা জিআরপিতে ছড়িয়ে দিতে হবে। আরেকটা নিরীহ মানুষের প্রাণ তিনি কিছুতেই নষ্ট হতে দেবেন না। চোয়াল শক্ত হয়ে এলো অজয়ের। অমাবস্যার অন্ধকার রাত। রাত 12টার ট্রেনটা একটু আগেই প্রচণ্ড শব্দে স্টেশন ছাড়িয়ে চলে গেছে। নির্জন স্টেশনে প্ল্যাটফর্মের এক পাশে ছোট একটা লাইটের তলায় চুপ করে বসেছিলেন এক ভিক্ষাজীবী যুবক। তার সামনে রাখা ছোট বাটিটায় সামান্য কিছু খুচরো টাকা পয়সা জড়ো হয়েছে। সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সে সামনে তাকাতেই দেখতে পেল কেউ একজন দ্রুত পায়ে হেঁটে এদিকেই আসছে। আস্তে আস্তে সেই ব্যক্তি এসে তার সামনে দাঁড়ালো। তারপর পকেট থেকে দুটো 500 টাকার নোট বের করে বাটিটার ওপর ফেলে দিল। যুবকটি অবাক হয়ে তাকালো তার দিকে। ওপাশ থেকে একটা গলা ভেসে এলো। নে, মরার আগে কিছু টাকা দেখে নে, তারপর না হয় ভগবানের কাছে গিয়ে পরের জন্মে একটু ভালো করে আমার জন্য আবদার করবি। যদিও যদিও শয়তানের কাছে মরে ভগবানের কাছে আদৌ যাবি কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। যুবকটি এবার নড়ে চড়ে বসল। সে বুঝতে পেরেছে কিছু একটা গণ্ডগোল আছে। সেই ব্যক্তি এবার নিচু হয়ে আচমকা যুবকের মাথাটা দুহাতে চেপে ধরল। হঠাৎ আক্রমণে থতমত খেয়ে গিয়ে মাটিতে পড়ে গেল সে। এবার সেই ব্যক্তি চকিতে পকেট থেকে একটা সরু ছুরি বের করে গলার থেকে হাতটা নিয়ে যেতেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। যুবকটি আচমকা সজোরে একটা ঘুষি চালিয়ে দিল আততায়ী চোয়াল লক্ষ্য করে। পাল্টা মারের জন্য প্রস্তুত ছিল না সেই ব্যক্তি। বেসামাল হয়ে সে উল্টে পড়ল উল্টো দিকে। মুহূর্তের মধ্যে আশপাশ থেকে ছুটে এলো কয়েকজন পুলিশ। তারা সঙ্গে সঙ্গে চেপে ধরল সেই আততায়ীকে। পরনের ময়লা জামাটা খুলতে খুলতে সেই যুবক বলতে লাগলো, নমস্কার বাবুন বাবু, ঘুষিটা খুব একটা জোরে লাগেনি তো? ওদিকে তখন বন্দি বাবুন ক্রমাগত গজরাচ্ছে। 5-6 জন মিলেও তাকে যেন ধরে রাখতে পারছে না। ওকে নিয়ে চলো থানায়, আজকের রাতটা ওখানেই কাটাবে। অজয় কথাগুলো বলতে বলতে এগিয়ে গেল বাইরে রাখা গাড়ির দিকে। বাবুনকে থানায় এনে সোজা লকআপে চালান করে দিলেন অজয়। তারপর ফোনটা বের করে এসআরপি অফিসে ফোন করতে যেতেই দেখতে পেলেন বাবুন টলতে টলতে এগিয়ে এলো গড়াদের সামনে। তারপর দুহাতে নিজের মাথাটা ধরে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল। প্রায় সঙ্গে সঙ্গে মাথাটা সজোরে ঠুকে দিল গড়াদের গায়ে। একবার, দুবার, তিনবার, বার জোরে জোরে সে মাথা ঠুকতে লাগলো লকআপের গড়াতে। তার মাথা ফেটে রক্ত বেরিয়ে এলো। হি হি করে হেসে উঠল বাবুন। তারপর খ্যাক করে কামড়ে ধরল নিজের ডান হাতের কবজির কাছটায়। অজয় আতঙ্কিত গলায় বললেন, এই এই ওকে এক্ষুনি সামলাও গিয়ে, আমাদের হেফাজতে ভালো মন্দ কিছু একটা ঘটে গেলে সমস্যায় পড়ে যাব। কয়েকজন ছুটে গিয়ে চেপে ধরল বাবুনকে, কিন্তু বাবুনের শরীরে যেন কোনো দানব ভর করেছে। 4-5 জন মিলেও যেন তাকে ধরে রাখতে পারছে না। অজয় অবাক হয়ে দেখতে লাগলো, রোগা পটকা চেহারার বাবুনের শরীরে কোথা থেকে আসছে এত শক্তি। বাবুনকে সামলাতে অগত্যা ডাক্তার ডাকা হলো। ডাক্তার বাবুনের সামনে গিয়ে টেথোস্কোপটা বাবুনের বুকে ছোঁয়াতে যেতেই হঠাৎ বাবুন পুলিশের হাত ছাড়িয়ে দুহাতে চেপে ধরল ডাক্তারের গলা। ঘটনার আকস্মিকতায় বাকিরা কিছুক্ষণের জন্য হতভম্ব হলেও পুলিশরা আবার চেপে ধরল তাকে। কিন্তু পুলিশরা হাজার চেষ্টা করেও কিছুতেই তার থেকে ডাক্তারকে ছাড়াতে পারছে না। ওদিকে সামান্য বাতাসের জন্য খাবি খেতে লাগলেন ডাক্তার। এবার অজয় দৌড়ে গিয়ে লাঠি দিয়ে সজোরে মারলেন বাবুনের হাতে। অন্য কেউ হলে এতক্ষণে হয়তো হাত চেপে বসে পড়ত।
কিন্তু না, বাবুনকে যেন কিছুতেই বাগে আনা যাচ্ছে না। বাবুন একবার কটমট করে অজয়ের দিকে তাকিয়ে এবার দু হাতে ডাক্তারের মাথাটা চেপে ধরে সজোরে সেটা ঘুরিয়ে দিল। মট করে একটা আওয়াজের সঙ্গে সঙ্গে ডাক্তারের মাথাটা সম্পূর্ণ উল্টো দিকে ঝুলে পড়ে দেহটা লুটিয়ে পড়ল মাটিতে। বাবুন সশব্দে হেসে উঠল। তার মুখ দিয়ে ফেনা বেরিয়ে এসেছে, চোখ দুটো দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। অজয় কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে এসআরপি অফিসে ফোন করে সবটা জানালেন। ঠিক হলো, বাবুনকে অ্যাসাইলামে নিয়ে যাওয়া হবে। দুদিন পর বাবুনকে অ্যাসাইলামে নিয়ে যাওয়ার আগে বাবুন একবার অজয়ের দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি হাসল। অজান্তেই অজয়ের শরীরটা কেমন যেন কেঁপে উঠল। ঘুম চোখে বাজতে থাকা ফোনটা রিসিভ করে কানে ঠাকাতেই ওপাশ থেকে একজনের উত্তেজিত গলা ভেসে এলো। স্যার, দুজনকে খুন করে আর একজনকে জখম করে একটু আগে এই বাবুন অ্যাসাইলাম থেকে পালিয়েছে। কি বলছেন? কিভাবে পালালো? জানি না স্যার, তবে এতদিন কিন্তু দিব্যি সুস্থ ছিল। আর সন্ধ্যা থেকেই হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করেছিল। তারপরে ওকে চেক আপ করতে যেতেই চোখ বুঝে পালায়। ওকে তাড়াতাড়ি ধরার ব্যবস্থা করুন। কোন দিকে গেছে কিছু জানেন? একটু আগে ওকে শেষ দেখা গেছে উদয়পুরের মোড়ের মাথায়। উদয়পুরে কি করতে? কথাটা শেষ করতে পারল না অজয়, কারণ তার মাথায় ইতিমধ্যে বিদ্যুৎ চমকের মতো একটা কথা খেলে গেছে। প্রথমত আজ ঘোর অমানিসা, আর দ্বিতীয়ত তার বাড়ি উদয়পুর মোড়ের খুব কাছেই। হঠাৎ কলিং বেলের শব্দে চমকে উঠল অজয়। তাহলে কি? অজয় স্পষ্ট টের পেল তার শির তাড়াবে একটা হিমেল স্রোত ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটির লিঙ্ক শেয়ার করে দিন আপনার চেনা পরিচিতদের মাঝে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন। তাহলে আমার চ্যানেলে গল্প আপলোডের সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।